কাশ্মীরে হামলা ভারতের সাজানো, বলছে পাকিস্তান। বিভিন্ন সীমান্ত চৌকিতে গোলাগুলি। ব্রিটিশ রাজনীতিতে টিকে থাকার চেষ্টায় টিউলিপ, পাচার করা অর্থ বিনিয়োগের অভিযোগ। উন্নয়নের দোহাই দিয়ে লুটপাটের মহোৎসব, নাসিম পুত্র তানভীর শাকিলের অঢেল সম্পদ। নির্বাচনে বিকল্প হিসাবে সংস্কারকে দাঁড় করানো অভিযোগ বিএনপির, আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। সপ্তাহ ব্যবধানে আরও চড়েছে সবজির বাজার, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে টিআরপি নির্ধারণে পক্ষপাতের অভিযোগ, গতানুগতিক পদ্ধতিতে ঘুরপাক খাচ্ছে টেলিভিশন ইন্ডাস্ট্রি। শুরুতেই ভারত পাকিস্তান চলমান উত্তেজনার প্রসঙ্গ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ভারতের সাজানো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দাবি করেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা নেই। এছাড়া জম্মু কাশ্মীরের নিরাপত্তা গাফিলতির বিষয়টি স্বীকার করে নিয়েছে ভারত। এদিকে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে জম্মু কাশ্মীরের বিভিন্ন সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত নাঈম আহমেদের রিপোর্টে। বরাবরের মতো নিজ ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপানোর চেষ্টা করছে ভারতের মোদী সরকার। এ নিয়ে দুই দেশের মধ্যে বিরাজ করছে যুদ্ধাবস্থা। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় জড়িত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্করে তৈয়বার গোপন শাখা বলে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করে আসছে ভারত। এ বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার বলেন, ভারত শিশুসুলভ পদক্ষেপ নিচ্ছে। তারা প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। দাবি করেন, পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই ঘটনা নতুন কিছু নয়। কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। ভারত এই আন্দোলনকে পাকিস্তান প্রভাবিত সন্ত্রাসবাদ বললেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, কাশ্মীরের পুরো ঘটনাটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন এবং দাবি করেন এটি ভারতের সাজানো একটি নাটক। খাজা আসিফ বলেন, ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা কিছু শুরু করবে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে পাকিস্তান। এর মধ্যেই ভারতের নিরাপত্তার স্বার্থে সর্বদলীয় বৈঠকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে বিজেপি সরকার। দুই দেশের উত্তেজনার মধ্যেই গতরাতে জম্মু কাশ্মীরের বিভিন্ন সীমান্ত চৌকিতে দুই পক্ষের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এদিকে পেহেলগামে পর্যটক হত্যার পর থেকে কাশ্মীরে জোরদার ভারতীয় সামরিক বাহিনীর অভিযান। বান্দিপুরা জেলায় নিহত হয়েছে এক শীর্ষ সন্ত্রাসী। উদ্ভূত পরিস্থিতিতে দুই পক্ষকে শান্ত থেকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেসের মুখপাত্র। নাঈম আহমেদ, ২১ টেলিভিশন। যুক্তরাজ্যে টিকে থাকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি লেবার পার্টির সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ থেকে বিপুল লুটের অর্থ ব্রিটেনের রাজনীতিতে বিনিয়োগ করে তিনি তার অবস্থান ধরে রাখতে চাইছেন। সেখানকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা পেতে মরিয়া হয়ে উঠেছেন টিউলিপ। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিউলিপ সিদ্দিক মন্ত্রিসভায় জায়গাও নিয়েছিলেন। দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল টিউলিপের উপর। কিন্তু দুর্নীতি বন্ধ করা তো দূরের কথা, উল্টো দুর্নীতির দায়েই পদ হারান।
ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তার কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টিমারও চাপে আছেন। তারপরও এখন টিউলিপ নিজেকে রক্ষা এবং রাজনীতিতে টিকে থাকার সব চেষ্টা করছেন। অভিযোগ, তিনি বাংলাদেশের মতো ব্রিটেনেও একটি রাজনৈতিক গ্যাং তৈরি করার চেষ্টা করছেন, আর বাংলাদেশ থেকে পাচার করে আনা অর্থ ব্রিটেনের রাজনীতি সহ বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করছেন তিনি। টিউলিপ সিদ্দিকী ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। বিভিন্ন পলিটিক্যাল প্রভাবশালী ব্যক্তিগণের পিছনে খরচ করে সেটা শেল্টার নেয়ার চেষ্টা করছেন। ওই যে মাফিয়া চক্রের যে একটা প্রভাব বাংলাদেশে তার ফ্যামিলি বিস্তার করেছিল, যুক্তরাজ্য সেই প্রভাব খাটাতে চাচ্ছে। টিউলিপ যুক্তরাজ্যে তার নির্বাচনী প্রচারণায় নিজেকে একজন বাংলাদেশী হিসেবে উল্লেখ করলেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর এখন তা অস্বীকার করছেন। বলছেন তিনি বাংলাদেশী নয়, একজন ব্রিটিশ এমপি। হঠাৎ করে তিনি সুর পাল্টে ফেলেছেন। তার রাজনৈতিক কেরিয়ার এখন চরম সংকটে রয়েছে, ফলে নিজেকে রক্ষা করতে হলে তাকে বাংলাদেশের সাথে তার যে সম্পর্ক রয়েছে সেটাকে খাটো করে দেখাতে হবে। অন্যদিকে ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে পালিয়ে আসা দুর্নীতিবাজ ৫ থেকে ৬ জন এমপি মন্ত্রীও টিউলিপের সঙ্গে ঘুরছেন বলে জানিয়েছেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু। বাংলাদেশে যে ৫ থেকে ৬ জন মন্ত্রী আসছে, উনারা ওর সাথে ঘুরতেছে, যে উনাদের ইনফ্লুয়েন্সে সে এরকম করতেছে। বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পূর্বাঞ্চলে ৩০ কাঠার প্লট, গুলশানে ফ্ল্যাট দখল সহ নানা দুর্নীতির অভিযোগে দুদকের মামলা চলমান টিউলিপের বিরুদ্ধে। এরই মধ্যে বাংলাদেশের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। শুধু বাংলাদেশে নয়, ব্রিটেনেও দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে টিউলিপ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এই এমপি, অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের অভিনব এক কারিগর হয়ে উঠেছিলেন। এসব করে বানিয়েছেন অঢেল সম্পদের পাহাড়। তার সন্ত্রাসী বাহিনী অত্যাচারে রক্ষা পায়নি নিজ দলের কর্মীরাও। তাদের লুটপাট আর জমি দখলের মহোৎসবে অতিষ্ঠ ছিল সিরাজগঞ্জ ১ আসনের মানুষ। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তানভীর শাকিল জয় প্রয়াত সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের পুত্র হিসেবে প্রকৌশলী থেকে ২০০৮ সালে হয়ে যান সংসদ সদস্য। এরপর থেকেই জড়িয়েছেন অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে, হয়ে ওঠেন গাজীপুরের একচ্ছত্র অধিপতি। এমপি থাকাকালীন তার আক্রোশের হাত থেকে রক্ষা পাননি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। ২০২৩ সালে গাজীপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজামুদ্দিনকে কুপিয়ে খুন করা হয়। তখন মামলা করে আরও অত্যাচারিত হয় পরিবার। আওয়ামী লীগের আমলে তাদের বাসায় একটা মহিলা খুন হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে কি সমাচার জানি না। এই কথাও শুনেছি যে রাতের আধারে সেটা কম্প্রোমাইজ করে মাটি চাপা দিয়েছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার করিয়া যাতে আসামিদের সাজা শাস্তি হয়। মোহাম্মদ নাসিমের বাড়ি গাজীপুর পৌরসভার বেরিপোটল গ্রামে। নিজেদের বাড়িটি সুবিশাল করতে ১০-১২ বছর আগে পলাশবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের ১৬ শতক জায়গা মাটি ভরাট করে জোর করে দখল করে নেন। ১৬ শতক জায়গা আছে ওখানে, নাসিম সাহেবের বাড়ির ভিতরে আর কি। ওখানে এখন আমরা ওখান থেকে আমাদের যেভাবে হোক তারা দিলেই, মিটকুটের মাধ্যমে দিলেই আমরা সন্তুষ্ট। উপজেলা পরিষদের ২টি পুকুর সংস্কারের নামে নামমাত্র কাজ দেখিয়ে লুট করেছেন সব অর্থ। তখন কাজের দুর্নীতির কারণে অর্থ ছাড় না দিতে চাওয়ায় ইউএনও হন নাজেহাল। অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষক হয়েছিলেন সাময়িক বরখাস্ত। এরা বিভিন্ন রকমের বিভিন্নভাবে প্রকল্প দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। সব কিছু বিষয় ওনারাই হ্যান্ডেলিং করছে এবং হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে রেখেছে তারাই। যমুনার পারে হওয়ায় গাজীপুর দীর্ঘদিন ধরেই নদী ভাঙনে বিপর্যস্ত। এজন্য নদী রক্ষার পাশাপাশি তীরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে বরাদ্দ নিয়েছেন হাজার কোটি টাকা, যা লুটপাট করেছেন বলে অভিযোগ ওঠে। কাগজে কলমে মুখে বলছে, কিন্তু এই যে দেখতেছেন, এই যে একটা পর্যটনের যে ছাতা করছে আমার কাজ পর্যন্ত, তাহলে আমি উঠবো কিভাবে? সিঁড়ি নাই, ওটা ঝামেলা, আপনার যারা মহিলা মানুষ উঠতে পারে না। শুধু লুটপাট করে খাইছে নাসিম এবং নাসিমের ছেলে পেলে, তারপর সিরাজি, খলিলুর রহমান সিরাজি, আর এখন লুটপাট করে খাইছে। বিনা ভোটের সাবেক এই এমপির দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী। তানভীর শাকিল জয় একজন মুখোশধারী, একজন লোভী এবং ক্ষমতা লিপ্সু ব্যক্তি ছিল। ফিরোজ হোসেন, ২১শে টেলিভিশন। নির্বাচনে বিকল্প হিসাবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার রাজধানী গুলশানে আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে ২৪শে গণ আন্দোলনে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসান এর অপারেশনের আর্থিক অনুদান ও আলোচনার সভায় এ মন্তব্য করেন তিনি। এখনও ক্রান্তিলগ্ন শেষ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারে থাকা উপদেষ্টাদের মামলা প্রত্যাহার হলেও জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি সহ আন্দোলনকারীদের মামলা এখনও প্রত্যাহার হয়নি। এসব আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া। এটা সংস্কার হবে, এটা সংশোধন হবে, আবার নতুন আসবে, নতুন আইন প্রণয়ন হবে। এই করতে করতেই তো পৃথিবী এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসেবে কেন এটাকে দাঁড় করানো হচ্ছে? বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যদি দেশে, বেশিরভাগ যদি দেশে ফিরে না আসতে পারে, সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই আহ্বান জানান। নির্বাচন নিয়ে একটি অ্যাসিড টেস্ট দেখতে চাওয়ার কথাও বলেন জামায়াত আমির। আগে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এতে জনগণ যদি সন্তুষ্ট হয় তাহলে পরবর্তী সময়ে কমিশনকে পূর্ণ সহযোগিতা দেবে তারা। আর কোনো কিছু ধরা পড়লে জনগণ লাল কার্ড দেখাবে বলেও মত দেন ডক্টর শফিকুর রহমান। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখায় দেবে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার ১ নম্বর আসামি মেহরাজকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মেহরাজকে গাইবান্ধা থেকে আটক করা হয়। মামলার বাকি ৬ আসামিকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং বাকিদের কারাগারে পাঠানো হয়েছে। গত ১৯ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন পারভেজ। হঠাৎ পাশের আরেকটি দোকানে থাকা ২ নারী শিক্ষার্থীকে দেখে হাসি ঠাট্টা করলে তারা তাদের বন্ধুদের ডেকে আনেন। এরপর পারভেজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সপ্তাহ ব্যবধানে আরও বেড়েছে সবজির দাম। অধিকাংশের দামই ৮০ টাকার উপরে। পাশাপাশি দাম বেড়েছে পেঁয়াজ ও সয়াবিন তেলের। তবে কমেছে সব ধরনের মুরগির দাম। স্থিতিশীল মাছের বাজার। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। শীত মৌসুমে দাম কিছুটা কম থাকার পর রমজানে সবজির দাম চলে এসেছিল সাধারণ মানুষের হাতের নাগালে। তবে ঈদের পর থেকে ফের বাড়তে শুরু করেছে শাকসবজির দাম। সপ্তাহ ব্যবধানে কোনো সবজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। সবজির দাম রমজান মাসে কিছুটা কম ছিল, এখন কম্পারেটিভলি বাড়তেছে। বেগুন ছিল আগে ১০০, ১১০, ১২০। টমেটো ছিল আগে ২০, এখন ৩০। ঈদে ১০ টাকা ২০ টাকা বাড়তে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সবজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। যেসব সবজি পাইকারি বাজারে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, সেই একই সবজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আগের সপ্তাহে প্রতি কেজিতে ১০-২০ টাকা করে বেশি। সবজিগুলো ৮০ টাকা, ৯০ টাকা, ১২০ টাকা, এর নিচে নেই। এদিকে পহেলা বৈশাখ থেকে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। বর্তমানে দামে বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়। খুচরা বাজারে দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। আগে ছিল আপনার ৪৮, ৪৬, এখন ৫২, ৫৪। আগারগাঁওতে বা তালতলাতে ৬৫ টাকা ৭০ টাকা হয়ে গেছে পেঁয়াজ। তো এখানে এসে দেখলাম এখানেও ৫২ টাকা পাইকারি চাচ্ছে। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ১২ থেকে ১৪ টাকা। গত সপ্তাহ ছিল ১৭০ টাকা লিটার আমাদের, এই সপ্তাহ বাড়ছে প্রতি লিটারে বাড়ছে ১৪ টাকা করে লিটার। তবে মুরগির বাজারে ফিরেছে স্বস্তি। গত সপ্তাহের তুলনায় বাজারে কমেছে সব ধরনের মুরগির দাম। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে ভ্যাটিকানে।
খ্রিস্টান ধর্মগুরুর শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতাদের পাশাপাশি যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার আগে প্রয়াত পোপের মরদেহ রাখা হয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। হাজারো মানুষ সেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছিলেন ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, জেরানস্কি সহ অন্যান্য বিশ্ব নেতারা। এই অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে রোমে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাই শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জে কাজীপুর উপজেলা মাঠে এক জনসভায় তিনি কথা বলেন। টুকু আরও বলেন, আগামী ৪০ বছরে ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য শেখ হাসিনা ৪১ সাল পর্যন্ত থাকবে, সুতরাং বিএনপিকে ধ্বংস করে থাকবে। মাত্র ৪৬ মিনিট সময় পেয়েছিল, শাড়িটাও ঠিক মতো বুঝতে পারে না, পিছনের দরজা দিয়ে হেলিকপ্টারে করে পালিয়েছিল ভারতে। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে পালাতে হয় না। নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলটির স্লোগান গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। রাজধানী একটি হোটেলে দলটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন। মহাসচিবের দায়িত্বে দেখা যাবে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সরোয়ার মিলন। নতুন এই দলে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা রয়েছেন। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে খেলাফত মজলিস। বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উত্তর গেটে জড়ো হন দলটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, নারী সংস্কার কমিশনের সুপারিশকে ধর্মীয় মূল্যবোধের উপর চরম আঘাত বলে বিবেচনা করেন তারা। অনতিবিলম্বে এসব সুপারিশ বাতিল সহ কমিশন পুনর্গঠনের দাবি জানান বক্তারা। ভারতে মুসলিম নিধনেরও তীব্র প্রতিবাদ জানান ধর্মীয় নেতারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। কমিশনের সুপারিশ বেলায় অনেক কিছু কিছু ভালো দিকও আছে, নিঃসন্দেহে সত্য কথা, কিন্তু তারা মৌলিকভাবে ইসলামের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই আমরা তার পরিবর্তন কামনা করছি। তারা বলেছে মেরাসের আইন সমান করতে হবে, এটা স্পষ্ট কোরআন আইনের বিরোধী। তারা বলেছে যৌনকর্মীদেরকে যারা প্রতিদিন আবৃত্তি করে তাদেরকে যৌনকর্মী আখ্যায়িত করেছে, তার স্বীকৃতি প্রদান করতে হবে। এটা একটা মুসলিম সমাজে কখনোই সম্ভব না। আগামী ৩রা মের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়ার প্রস্তাব বাতিল না হলে রাজধানীর সরোয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর হেফাজতে ইসলাম আয়োজিত গণজমায়েতে তিনি একথা জানান। ওই কমিশনকে বাতিল সহ সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান হেফাজতে ইসলাম। এ সময় তিনি আরও বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া বিতর্কিত প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও কোরআন বিরোধী অবস্থান নেয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে হেফাজতে ইসলাম। তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকে সবচেয়ে বেশি দায়ী বলে সাব্যস্ত করেছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনেক সম্মান দিয়েছি। আমাদের পরিষ্কার কথা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেন, তার সঙ্গে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোনো আচরণ আমরা করব না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোকে পরিকল্পনা মাফিক সাজানো হবে বলে জানিয়েছেন জেএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ৪২ নম্বর ওয়ার্ডের বেড়াইদ ও আশেপাশে এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি বলেন, এই এলাকায় কোনো শিল্প কারখানা হবে না। ওয়ার্ডগুলোকে
নতুনভাবে আরবানাইজেশন করা হবে জানিয়ে প্রশাসক বলেন, রাস্তাঘাটে উন্নয়ন কাজে ঠিকাদার কোনো গাফিলতি করলে তাদের ব্ল্যাকলিস্টেড করা হবে। এ সময় ঢাকা উত্তর সিটিতে ডেঙ্গু প্রতিরোধে মশার ওষুধ ঠিকমতো ছিটানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আরও বলেন, উত্তর সিটির প্রতিটি হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড থাকবে এবং ডেঙ্গু পরীক্ষা ফ্রিতে করতে পারবেন নগরবাসী। রাস্তাকে বাধাই করার জন্য যে কি ওয়ালের মতো আরসিসি কি ওয়াল আছে, সে আরসিসি কি ওয়ালের পিলারগুলো হওয়ার কথা ছিল স্টোন পিলার, কিন্তু আমি দেখেছি এটার পিলারগুলো হচ্ছে ব্রিক চিপ দিয়ে করা হয়েছে। এটা পরিবর্তন করে দিতে হবে এবং তাই সেটা কন্ট্রাক্টর তার নিজের টাকায় করবেন। তো এটা আরেকটা বিষয়। এখানে আরেকটা রাস্তা আমি দেখেছি হাঁটার সময়, সেখানে আমি দেখেছি কাজের আগেই করার সাথে সাথেই ফেটে গিয়েছে। তো সুতরাং এইদার তারা নিজের টাকা এটা ঠিক করে দিবেন এবং না করলে আমরা তাদেরকে পানিশমেন্ট এবং ব্ল্যাক লিস্টের ব্যবস্থা করব। এদিকে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুক্রবার অভিযান উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। পরে জনসচেতনতা বাড়াতে বর্ণাঢ্য র্যালি বের করে ধানমন্ডি সোসাইটি। এছাড়া মশক নিধন সহ লেক পরিচ্ছন্নতায় অংশ নেন সোসাইটির সদস্যরা। ধীরে ধীরে ফের কর্মচঞ্চল হয়ে উঠছে মিরপুর মডেল থানা। 5 আগস্টের ধকল কাটিয়ে থানা ভবন, আসবাবপত্র আর গাড়ি সচল হয়ে উঠেছে। সেবা প্রার্থীরাও আসছেন, নিচ্ছেন সেবা। রাজধানীর থানা নিয়ে মইনুল হাসান মাসুদের ক্যামেরায় বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মিরপুর মডেল থানা ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিন বন্ধ ছিল সেবার কাজ। ধ্বংসস্তূপে সেই মিরপুর থানার দেয়ালে উঠেছে নতুন রং, কেনা হয়েছে নতুন আসবাবপত্র। এখন পুরোদমে চলছে কার্যক্রম। দ্রুত নাগরিক সেবা পেয়ে জনগণ খুশি। এসএসসির মার্কশিট হারাই ফেলছি 10 নম্বর থেকে, তো এই জন্য আমি জিডি করার জন্য আসছি। আর আমি সেবা খুব ভালো সেবা পাচ্ছি। পুলিশ যথেষ্ট হেল্পফুল। আসলে দেখা যায় যে অনেকে বলে পুলিশ খারাপ, পুলিশ কাদের কাছে খারাপ? যারা চোর বাটপার তাদের কাছে খারাপ। আমাদের সাধারণ মানুষের কাছে পুলিশ হচ্ছে বন্ধু সুলভ। 5 আগস্টের আগে প্রতি মাসে এই থানায় মামলা হতো 100 থেকে 120টি। বর্তমানে মামলা হচ্ছে 50 থেকে 60টি। আগে 7টি গাড়ি থাকলেও বর্তমানে 6টি গাড়ি ও 15টি টহল মোটর বাইক সহ 149টি ফোর্স রয়েছে দ্রুত সেবা দেওয়ার জন্য। সরকারের নির্দেশনায় এবং আমাদের বিভাগের পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় আমরা আবার স্বতঃস্ফূর্তভাবে জনগণকে সেবা দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং জনগণকে আমরা সেবা দিতে পারছি, তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি। জনগণও আমাদের প্রতি তাদের সেই পুরনো আস্থা ফিরে পেয়েছে। 2024 সালের 11 আগস্ট থেকে সারা দেশে 639টি থানার মধ্যে পুনরায় 599টি থানার কার্যক্রম শুরু হয়। তবে 110টির মধ্যে 97টি মেট্রোপলিটন থানার কাজ শুরু করলেও বর্তমানে সব থানায় চলছে স্বাভাবিক কার্যক্রম। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। হবিগঞ্জের আজমিরিগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতি কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। পুলিশ জানায়, গত কয়েক বছর ধরে নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি কর্তৃত্ব নিজের দখলে রেখেছেন ইউপি সদস্য শাহজাহান মিয়া সহ তার লোকজন। প্রতি বছর তারা গ্রামের আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকেন। সমিতির তহবিলে বিপুল অঙ্কের টাকাও জমা রয়েছে। সম্প্রতি সাবেক ইউপি সদস্য লতিফুর ও বিএনপি নেতা আক্তার মিয়া তাতে বাধা দেন। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ ঘটনার জেরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হাজির হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। পাবনার ঈশ্বরদীতে চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 10 জন। উপজেলার লক্ষ্মীকুণ্ডার ডিগ্রিচরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ নেতা মুকুল মেম্বার সরকার পতনের পর গা ঢাকা দিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল। এ অবস্থায় একই এলাকার রিফাত আলী শেখ তার আত্মীয়স্বজন ও এলাকাবাসী নিয়ে লিজ নেওয়া চরের সম্পত্তি দেখতে গেলে মুকুল মেম্বারের নেতৃত্বে 20 থেকে 25 জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ 5 জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর পোশাকে মিলেছে গলানো স্বর্ণ। ওই যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে আসা ফ্লাইটে আলিম উদ্দিন নামের ওই যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে পরিহিত কাপড় থেকে পেস্টিং করা বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়। সাধারণ চোখে বিষয়টি বোঝার উপায় ছিল না। স্ক্যানারে পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। আটক আলিমউদ্দিন সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসাদুল ইসলাম নামে এক যুবক আহত হয়েছেন। উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্তের ভারত অংশে এই ঘটনা ঘটে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন। পরে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বিজিবি জানায়, ওই যুবক কেন সীমান্ত অতিক্রম করেছিলেন সেটি জানা যায়নি। নির্মাণ শুরুর এক যুগ পর চালু হলো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কার্যক্রম। মেডিসিন ও শিশু বিভাগে ৯০টি শয্যায় রোগীদের দেওয়া হবে চিকিৎসা। তবে শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রেফার্ড রোগীকেই ভর্তি করা হচ্ছে এই হাসপাতালে। কুষ্টিয়া প্রতিনিধি জহুর ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2012 সালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরে 20 একর জমিতে নির্মাণ কাজ শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের। 2016 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও 3 দফার সময় বাড়িয়ে 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়। এরপর 2023 সালের শেষের দিকে চালু হয় বহির্বিভাগ। অবশেষে গত 7 এপ্রিল অল্প পরিসরে চালু হয় হাসপাতালটি। শিক্ষার্থীদের আন্দোলনের পর জরুরি বিভাগ চালু ছাড়াই মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগী ভর্তি শুরু করেছে। তবে তা সবার জন্য নয়। শুধুমাত্র 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে রেফার হওয়া রোগীরা পাবে চিকিৎসা সেবা। তবে ভর্তিকৃত রোগীদের জন্য নেই খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র। তেমনি প্যাথোলজিক্যাল টেস্টেও রয়েছে সীমাবদ্ধতা। এখন পর্যন্ত আমি অনুদান পাইনি। এখন কিছু রিপোর্ট এখানে ওই মেশিনগুলো আসেনি, সেগুলো আমরা বাইরে থেকে করলাম। কুষ্টিয়া থেকে রিফার করার পরে এখানে আসছিলাম। বিভিন্ন বিভাগে চিকিৎসকদের পদ না থাকায় আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা রয়েছে। কার্ডিওলজি বিভাগ এখানে অলরেডি বেড মনিটরিং আছে, কিন্তু এখনও যে কার্ডিক ক্যাথ চালু করার জন্য যে সিয়াম বা অন্যান্য জিনিসপত্র দরকার সেগুলো কিন্তু এখানে নেই। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বাজেট ও জনবল সংকট কাটানো গেলে উন্নত সেবা দেওয়া সম্ভব বলে জানান চিকিৎসকরা। আমাদের আউটসোর্সিংয়ের নিয়োগ এবং অন্যান্য যে প্রাসঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো যদি প্রাপ্তি সাপেক্ষে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কুষ্টিয়াবাসী আশা করি যে এই হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু হবে। 2012-13 অর্থ বছরে 275 কোটি টাকা ব্যয় ধরে হাসপাতালটির প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তবে 3 দফার সময় বাড়ানোর সাথে সাথে নির্মাণ ব্যয় ধরা হয় 682 কোটি টাকা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে মূল প্রবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স ইউকে এর মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন আব্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং খাতে চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ইসলামিক ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনীতি পরিবর্তনের দিকগুলো তুলে ধরা হয়। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাশ্মীরে হামলা ভারতের সাজানো, বলছে পাকিস্তান। বিভিন্ন সীমান্ত চৌকিতে গোলাগুলি। ব্রিটিশ রাজনীতিতে টিকে থাকার চেষ্টায় টিউলিপ, পাচার করা অর্থ বিনিয়োগের অভিযোগ। উন্নয়নের দোহাই দিয়ে লুটপাটের মহোৎসব, নাসিম পুত্র তানভীর শাকিলের অঢেল সম্পদ। নির্বাচনে বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানোর অভিযোগ বিএনপির। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত।
সপ্তাহ ব্যবধানে আরও চড়েছে সবজির বাজার, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নাম্বার আর ভিজিট করুন equity-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/equity24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@equity-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।